নির্বাচনকে সামনে রেখে এই জেনারেটিভ এআই ঠিক কি ধরনের জটিল পরিস্থিতি তৈরি হতে পারে? আমাদের দেশে যে রাজনৈতিক কালচার সেটাতে আপনি দেখবেন যে নেগেটিভ ক্যাম্পেইনিং খুব বেশি হয়, স্পেশালি নির্বাচনের সময়। তো প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য আপনি যেটা বলছেন সাবোটাজ, সে ধর্মীয় বিভিন্ন বিষয়বস্তু নিয়ে যে কন্টেন্ট সেগুলো দেখেন, তাকে টার্গেট করে দেখা যাচ্ছে যে কোনো একটা ধর্মভিত্তিক দল ফর এক্সাম্পল তাকে টার্গেট করলো এবং তাকে এমন কোনো কন্টেন্ট পাঠালো যে তুমি অমুককে ভোট দিলে তোমার ধর্ম নষ্ট হয়ে যাবে। আমাদের জীবনের এই মুহূর্তে একেবারে অন্যতম অনুষঙ্গ বলা যেতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম। সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেমন ভালো খবর পাই, খারাপ খবরও পাই, তথ্যও পাই, অপতথ্যও পাই। এই যে অপতথ্য, সেগুলো কোথা থেকে তৈরি হয়, কিভাবে তৈরি হয়? মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, মেল ইনফরমেশন, এই শব্দগুলো আমরা সবাই পরিচিত। কিন্তু তথ্যগুলো তৈরি হয় কিভাবে, কারা করে? আর সামনে যেহেতু নির্বাচন, সেই নির্বাচনে এর ব্যবহার আসলে কিভাবে হবে এবং সেখানে এআইয়ের ব্যবহারটা কতখানি হবে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাফি ইসলাম, যিনি মূলত কাজ করেন এই এআই নিয়ে, গবেষণা করেন এবং একই সাথে তার গবেষণার বিষয় হচ্ছে এআই এবং গণতন্ত্র। একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়ান। মাফি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাফি, বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়ান বলছিলাম, খুব খটোমটো নাম, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ান আপনি? আমি মূলত পিএইচডি করছি এই মুহূর্তে এবং এরই অংশ হিসেবে আমি কিছু লেকচার দিই, কিছু ক্লাস নেই এবং বেসিক কিছু সাবজেক্ট পড়াই। কিন্তু আমার গবেষণার বিষয় একটু আলাদা আমার পড়ানোর বিষয় চাইতে। আমি জেনারেটিভ এআইয়ের বায়াস এবং এটার ইম্প্যাক্ট ডেমোক্রেসির উপরে কি হতে পারে, এই বিষয়টা নিয়ে আমি গবেষণা করছি এই মুহূর্তে। সেটা কোন বিশ্ববিদ্যালয়ে? ডার্মস্টাড ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস, জার্মানি। আসলে কঠিন শব্দ। জার্মান শব্দ। অনেক কঠিন শব্দ, কিন্তু এবং এই যে ধরেন বিষয়টাও খুব কঠিন, তাই না মাফি? যে এআই একটা সময় মানুষ ভাবতো যে এগুলি খুবই এই তথ্য প্রযুক্তি, মানে প্রযুক্তি মূলত খুব কঠিন ব্যাপার স্যাপার, এখানে খুব টেকনিশিয়ান বা টেকনিক্যালি সাউন্ড মানুষজন আসলে এখানে দরকার হয়। কিন্তু এআই আমাদের ধারণা বদলে দিচ্ছে। এই যে ধারণাটা বদলে দিচ্ছে এআই আমাদের, সেটা আমাদেরকে কতখানি উপকার করছে আর কতখানি অপকার করছে, মানে কতখানি বিপদ ডেকে আনছে? প্রথমে বলে নিই, এটা আসলে খুব কঠিন এবং একই সাথে ইন্টারেস্টিং এবং সহজ সব কিছু। এখন ডিপেন্ড করবে কে কীভাবে এই বিষয়টাকে হ্যান্ডেল করছে এবং ডিপেন্ড করবে কার কতটুকু আগ্রহ এই বিষয়টার উপরে। তার উপরে যাদের আগ্রহ বেশি এই বিষয়গুলো জানার জন্য, তাদের কাছে বিষয়গুলো সহজ বলে মনে হয় এবং ইন্টারেস্টিং মনে হয় আমার কাছে। আর আপনি জিজ্ঞেস করছিলেন যে এখন যে এআই এর আসার পরে পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই আছে, এটার বেনিফিট এবং ক্ষতিকারক দিকগুলো। এআই আসার কারণে আমাদের যে ডিজিটাল গ্যাপ, ডিজিটাল ডিভাইড, এই বিষয়গুলো কমে গিয়েছে। এটা আমার কথা না, সিলিকন ভ্যালির এক্সপার্টিস যারা আছেন তাদের কথা, ইলন মাস্কের কথা। তারা বলছেন যে ডিজিটাল গ্যাপ দূর হয়ে গিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার কারণে। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি চাইলে ছোটোখাটো একটা গেমিং প্রোগ্রাম তৈরি করে ফেলতে পারবেন, একটা সফটওয়্যার টুল তৈরি করে ফেলতে পারবেন। আপনি চাইলে একটা সুন্দর গ্রাফিক ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। তো এই কোনোটার জন্যই আপনার এক্সপার্টিসের দরকার নেই, আপনার কোডিং শেখার দরকার নেই। নির্দিষ্ট কিছু টেক্সচুয়াল কিছু কমান্ডের মাধ্যমে আপনি এই কাজগুলো আদায় করে নিতে পারছেন এআই টুলের মাধ্যমে। এটা বেনিফিট। আরও নানান বেনিফিটস আছে, জেনারেটিভ এআইয়ের কথা বলছি স্পেসিফিকলি, কিন্তু ক্ষতিকারক দিক তো অবশ্যই আছে। ক্ষতিকারক দিকগুলো নিয়ে আমরা নিশ্চয়ই আলাপ করব। হ্যাঁ, আমরা সেই আলাপেই মূলত যেতে চাই মাফি। মানে আপনাকে ডাকার কারণটাই হচ্ছে যে সেই বিপদটা আমরা দেখতে পাচ্ছি, কারণ এরই মধ্যে যেহেতু আমরা সবাই জানি যে নির্বাচনী হাওয়া মানেই হচ্ছে যে এক প্রার্থী আরেক প্রার্থীকে কিভাবে বিপদে ফেলবে বা অপদস্থ করবে বা আসলে তার সম্পর্কে এমন কিছু ছড়াবে যেটা আসলে তার জন্য ভোটের মাঠে ক্ষতিকারক হয়। এবার অনেকেই বলছেন, বিশেষ করে এই আইটি সেক্টরে যারা বিশেষজ্ঞ, তারা বলছেন যে এবার মূল খেলাটা হবে আসলে এআই দিয়ে। আমি সেটাই একটু জানতে চাই যে এই যে নির্বাচনকে সামনে রেখে এই জেনারেটিভ এআই ঠিক কী ধরনের জটিল পরিস্থিতি তৈরি হতে পারে, মানে এটাকে ঠিক কীভাবে ব্যবহার করতে পারে? এক্সপার্টরা বলছেন এটাকে ওয়ারফেয়ার, এআই ওয়ারফেয়ার, এবং এটা যুদ্ধক্ষেত্র বলা হচ্ছে। আমাদের দেশে যে রাজনৈতিক কালচার সেটাতে আপনি দেখবেন যে নেগেটিভ ক্যাম্পেইনিং খুব বেশি হয়, স্পেশালি নির্বাচনের সময়। তো
প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য, আপনি যেটা বলছেন সাবোটাজ। তো এআই দিয়ে মূলত নিজের প্রচারণা করার পাশাপাশি দেখা যাচ্ছে যে অন্যের চরিত্র হনন, যেখানে আমাদের সোসাইটিতে ক্যারেক্টার এক ধরনের কারেন্সি হিসেবে আমরা বিবেচনা করে থাকি, সেখানে আমরা প্রতিপক্ষের চরিত্র হরণ করার চেষ্টা করছি। বিশেষ করে আমি যদি খুব স্পেসিফিকলি বলতে চাই যে আমাদের যে নারী নেত্রীরা আছেন, ফর এক্সাম্পল ব্যারিস্টার রুমিন ফারহানার কথা যদি বলি, আপনি দেখবেন যে বিগত সময়গুলোতে তাকে বিভিন্নভাবে অ্যাটাক করা হয়েছে। তাসনুদা জাবিন, এক্স্যাক্টলি, আরো অনেকেই আছেন, তুলি, বিএনপি থেকে এবার যারা, করা হয়েছে। রুবাবাদ দৌলা যিনি আসলে রাজনীতিবিদই না। এক্স্যাক্টলি, এগুলো করা হচ্ছে। এবং এটা আগে যেমন আমরা এটাকে বলতাম চিপ ফেক, মানে কোনো একটা ছবির একটা ভুলভাল ক্যাপশন দিয়ে ছড়িয়ে দিতাম, অথবা কোনো একটা সহজ এডিটিং করে ছবি চেঞ্জ করে বা কনটেক্সট লেস কোনো একটা ছবি আমরা পোস্ট করতাম। সেটার জন্য এক্সপার্টিসের দরকার হতো না। হ্যাঁ, তো এখন এক্সপার্টিসের দরকার হতো, আমি ভুল বলছি, সরি, একটা ছবি এডিট করার জন্য, যাই হোক। কিন্তু এখন যেটা এআই এর কারণে আপনি কয়েকটা লাইন লিখে একটা ছবি দিয়ে যদি আপনি বলেন যে এই ছবিটাকে অমন করে দাও, এমন করে দাও, এআই করে দিচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার জন্য বা তার চরিত্র হরণ করার জন্য, বা ফর এক্সাম্পল ব্যারিস্টার রুমিন ফারহানা যেই দলের বিলং করেন, তিনি সেই দলের চরিত্র হরণ করার জন্যে, তাদের জনপ্রিয়তাকে কমানোর জন্যে কোনো একটা মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজগুলো করছেন। এটার সাথে ডিসইনফরমেশন জড়িত, কারণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে। হ্যাঁ, সো এইভাবে এআইকে নেগেটিভলি ইউজ করা হচ্ছে একভাবে। এটা হচ্ছে এআইয়ের একটা ক্ষতিকারক দিক। এবং আরও অন্যতম ক্ষতিকারক দিক হচ্ছে, আমরা হয়তো বা এটা ভিজিবল, আমরা দেখতে পারি সোশ্যাল মিডিয়াতে, যে বা আমাদের যে রিউমার স্ক্যানার সহ অন্যান্য যে ইনস্টিটিউশনসগুলো আছে, তারা ফেক নিউজ নিয়ে কাজ করেন, তারা হয়তো বা এটাকে ডিবাঙ্ক করছেন যে এটা ফেক ছিল, এই ছবিটা ফেক ছিল, এটা সত্য নয় ঘটনাটি। তো তার মাধ্যমে আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি যে এমন একটা ফেক পোস্ট হয়েছিল, এটা আবার আমরা জানতে পারলাম যে এটা ফেক। কিন্তু এমন কিছু ক্ষতি হচ্ছে যেগুলো আমাদের চোখের আড়ালে, যেটাকে আমরা ফর এক্সাম্পল পলিটিক্যাল পোলারাইজেশন বা রাজনৈতিক মেরুকরণ। এবং কারণ হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন, এআই যে টুলগুলো আছে সেগুলোকে যে ট্রেন করা হয়, তো ট্রেন করার সময় হিউজ কর্পাস অফ ডাটা, সেই ডাটা থেকে তাদেরকে ট্রেন করা হয়। এবং এই ডাটাগুলো বিভিন্ন জার্নাল আর্টিকেল, বিভিন্ন নিউজ পেপার, উইকিপিডিয়া, ইন্টারনেটের যত ডাটা আছে এগুলো দিয়ে ট্রেন করা হয়, এবং সবসময় এগুলোকে ফিল্টার করা যায় না। এবং এই যে ডাটাগুলো, সেই ডাটাগুলো অনেক ক্ষেত্রে বায়াস থাকে, বিভিন্ন ধরনের বায়াস থাকে। কিভাবে সে বায়াসড হবে, মানে প্রসেসটা কি আসলে, মানে সে তো আসলে একটা মেশিন, সো একটা মেশিন কি করে পলিটিক্যালি বায়াসড হবে? কারণ আপনি জানেন উইকিপিডিয়া এখন কোনো একটা রাজনৈতিক সংগঠন বা দল, তাদের যে পলিটিক্যাল আইডিওলজি, সেইটাকে অ্যালাইন করে তারা তাদের উইকিপিডিয়াটাকে ডেভেলপ করবে, অথবা তাদের যে ভ্লগ সেটাকে ডেভেলপ করবে, তাদের আর্টিকেল সেটা নিশ্চয়ই তাদের পলিটিক্যাল আইডিওলজির সাথে কনসিস্টেন্স হয়, এরকম করেই তারা পোস্টগুলো করবে। এটা ইন্টারনেট রিয়ালমে আছে। সেই ডাটাটাকে যখন আপনি সেই ডাটাকে দিয়ে যখন আপনি কোনো একটা এআই টুলকে ট্রেন করবেন, তখন কি এই ডাটাটাই তো ওখানে গেল। তো ফর এক্সাম্পল কোনো একটা XYZ পলিটিক্যাল পার্টি, তার পলিটিক্যাল আইডিওলজি হচ্ছে তারা নারী বিদ্বেষী, অথবা কোনো একটা নির্দিষ্ট ধর্ম নিয়ে তাদের আপত্তি আছে, ধর্ম পালনে, অথবা ইউরোপে অ্যান্টি ইমিগ্রেশন একটা সেন্টিমেন্ট কাজ করে। তো এরকম অনেক পলিটিক্যাল পার্টি আছে। তারা যদি তাদের এই পলিটিক্যাল আইডিওলজি নিয়ে অনলাইন রিয়ালমে তাদের যদি ফুটপ্রিন্ট থাকে, তারা লিখে যে অ্যান্টি ইমিগ্রেশন, অ্যান্টি মাইগ্রেশন সেন্সিটাইজ করে তারা যদি কোনো আর্টিকেল পোস্ট করে বা তাদের লোকজন পোস্ট করে, সেই ডাটার কর্পাস যদি এআইকে ট্রেন করা হয়, তাহলে এআইও কিন্তু একইভাবে ওই ডাটা দিয়ে ট্রেন হলো, এবং একইভাবে সে তার যে উত্তর, আমরা যখন কোনো একে প্রশ্ন করি, তার উত্তরে সেটা রিফ্লেকশন পড়তে পারে, যদি এটাকে প্রপারলি ফিল্টার্ড আউট না করা হয়। এটা একভাবে এআই বায়াসড হয়। তাহলে সামনের দিনে এটা কিভাবে ঝুঁকি আনবে? তো সামনের দিকে ঝুঁকি আনবে এই কারণে, আমি যদি আরও ন্যারো ডাউন করে এটা পলিটিক্যাল বায়াসের কথা বলি, তাহলে কোনো একটা স্পেসিফিক পলিটিক্যাল পার্টির প্রতি যদি এআই বায়াস থাকে, এবং সেই বায়াসটা আরেকভাবে হতে পারে যে এআই ডেভেলপার, তারও তো নিজস্ব আইডিওলজি থাকে,
সেই আইডিওলজিও কিন্তু ইন্টিগ্রেটেড হতে পারে এআইতে। তো কোনো একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির প্রতি সে লিনিয়েন্ট, সেই ডাটাটা যখন আমি অ্যাজ এ নিউ কনস্টিটিউয়েন্ট, নতুন একজন ভোটার হিসেবে আমি যখন ফর এক্সাম্পল জেমিনাই বা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করব আমি XYZ পলিটিক্যাল পার্টি সম্পর্কে জানতে চাই এবং তাদের পলিটিক্যাল আইডিওলজি সম্পর্কে জানতে চাই, আমাকে জানাও। আমি অমুক পলিটিক্যাল পার্টি সম্পর্কে জানতে চাই, এরকম 3-4টা পলিটিক্যাল পার্টি সম্পর্কে একটা ভোটার, নিউ ভোটার জানতে চাইতেই পারে। কারণ এখন আপনি একেবারেই গবেষণা থেকে দেখবেন যে গুগলের চাইতে, আমি নিজের একটা পেপার আমি কাজ করেছিলাম যে চ্যাটজিপিটি অ্যাজ অ্যান ইনফরমেশন সিকিং টুল ওভার আদার ইনফরমেশন সিকিং টুল লাইক গুগল। সো দেখা গেছে যে এটা ছিল 2023-24 মাঝামাঝি সময়। তো এই সময় দেখা গেছে যে আমার রেজাল্ট এসেছিল যে মানুষ ইনফরমেশন সিকিং টুল হিসেবে ব্যবহার করছে, 50% মানুষ ব্যবহার করছে গুগল এবং 50% মানুষ ইউজ করছে এআই। হ্যাঁ, চ্যাটজিপিটি। আচ্ছা। যে কোনো একটা প্রশ্ন আমি গুগলে সার্চ করতাম আগে, এখন আমি চ্যাটজিপিটিকে করছি। তার মানে এই এআই টুল যদি আসলে বায়াসড হয়, দেন আসলে আমি তো আসলে বায়াস উত্তরটাই পাচ্ছি। সো আমার এই যে বড় শতাংশ এবার নতুন ভোটার, প্রায় বোধহয় সম্ভবত 20 লাখের মতো, সো এই ভোটার সংখ্যা আসলে বায়াসড ভোটার হওয়ার একটা রিস্ক থেকে যাচ্ছে। ডিরেক্টলি ওভাবে হয়তো বলা যায় না যে এত পার্সেন্ট ভোটার, রিস্কটা থাকছে, একটা রিস্ক থাকছে, একটা পটেনশিয়াল রিস্ক থেকেই যাচ্ছে এই বায়াসের কারণে। আর আরেকটা ব্যাপার থাকে যে এআই অ্যালগোরিদমের কারণে সোশ্যাল মিডিয়াগুলো একটা অনলাইন ইকো চেম্বার তো আগেই ছিল, যে আপনি যেই ধরনের ইনফরমেশন কনজিউম করছেন, যেই ধরনের কন্টেন্ট কনজিউম করছেন, আপনাকে সেই ধরনের কন্টেন্টই দেখাচ্ছে। ফর এক্সাম্পল, আমি যদি নিজে এনসিপি সম্পর্কে আমার আগ্রহ থাকে, এনসিপি নিয়ে আমি যদি ফেসবুকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামে আমি যদি সার্চ করি, আমাকে দেখা যাবে পরবর্তী মুহূর্তে আমাকে এনসিপি রিলেটেড কন্টেন্ট আমাকে দেখাচ্ছে। তো আমার ইকোসিস্টেমটা তৈরি হচ্ছে এনসিপি কেন্দ্রিক, আমি অন্য তথ্য আমি দেখতে পাচ্ছি না। তো এআই আসার কারণে এইটা আরও খারাপের দিকে গিয়েছে, যে আপনার ডিজিটাল ফুটপ্রিন্টগুলোকে বিশ্লেষণ করে আপনাকে শুধুমাত্র ওই ধরনের তথ্য দিচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যেগুলোতে প্রতি ইন্টারেস্টেড। আপনি যখন কোনো একটা নির্দিষ্ট একটা দলের ইনফরমেশন সিক করলেন, আপনাকে যখন বারবার ওই ঘরানারই আপনি একবার সিক করেছেন, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে পরবর্তী সময়ে থেকে ওই ইনফরমেশনই আপনাকে দিচ্ছে, অন্য কোনো পলিটিক্যাল পার্টির ইনফরমেশন কিন্তু দিচ্ছে না। তখন আমাদের একাডেমিতে অনেক রিসার্চে এটা খুবই এস্টাবলিশড যে আপনি যখন কোনো একটা ইনফরমেশন বারবার কনজিউম করবেন, হ্যাঁ, সেই ইনফরমেশন টু সাম এক্সটেন্ট একটা সময় গিয়ে আপনি হয়তো বা বিলিভ করা শুরু করবেন। এটা সাইকোলজিক্যাল একটা অ্যাসপেক্ট, এটাকে কগনিটিভ বায়াস থিওরি বলে। সো এবং একই সাথে আমার কাছে যে এক্সিস্টিং ইনফরমেশন আছে, তো ওই ইনফরমেশন, যে ইনফরমেশন আমি বিশ্বাস করি, সেই ইনফরমেশনই আমি বারবার দেখতে চাই। সামনে নির্বাচন আসছে, হ্যাঁ, তো এবারের নির্বাচনে আমরা দেখছি যে নির্বাচন কমিশন একটা একটা জায়গায় বলছে যে তারা প্রার্থীদের যেন কোনো পোস্টার ছাপানো না হয়, আচরণবিধি ক্ষেত্রে বলা হয়েছে যেন কোনো পোস্টার ছাপানো না হয়, তারা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ডিজিটাল প্ল্যাটফর্মে আসলে এটা ছাপাবেন। সেক্ষেত্রে আগেই তো আমরা দেখেছি যে এই জায়গাটাতে ডিজিটাল প্রচারণা তারা অংশ নিয়েছেন, কিন্তু অতটা না। আর এবার এআইয়ের একটা ব্যাপার থাকছে এখানে। তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এই এআই বা ডিজিটাল প্রচারণা কি ধরনের ঝুঁকি তৈরি করতে পারে? এটা একটা দারুণ সিদ্ধান্ত যে আপনি পোস্টার ব্যান করে দিয়েছেন, এটা পরিবেশের জন্য ভালো, কিন্তু একই সাথে এটার অপর পাশে যে ক্ষতিকারক দিকগুলো, যে এখন ডিজিটাল যেই প্রচারণাগুলো চলবে, এআইয়ের ব্যবহার আরও বেড়ে যাবে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন বা যে রেসপেক্টিভ অথরিটি, তাদের এই বিষয়টাও বিবেচনা করা উচিত যে পলিটিক্যাল পার্টিগুলো যেই কন্টেন্টগুলো সোশ্যাল মিডিয়াতে ডিজিটালি তারা পাবলিশ করবে কন্টেন্টগুলো, সেখানে তাদের একটা ডিজিটাল কাইন্ড অফ ক্রেডিবল সিগনেচার থাকা উচিত। সেটা কোনো একটা হলমার্ক টাইপের, এটা এক্সপার্টরা আরও ভালো বলতে পারবে, যেটা রিফ্লেক্ট করে যেটা অরিজিনাল এই পার্টি থেকেই করা হয়েছে। আদার দেন আপনি দুটো আলাদা করতে পারবেন না। একটা উদাহরণ হিসেবে আমি বলতে পারি ডিপ ফেক, যেটা এখন কোনো একটা ভিডিও ভয়েস ক্লোনিং করে একটা ভিডিও তৈরি করে আপনি পোস্ট করে দিচ্ছেন, মানুষের আলাদা করার কোনো সুযোগ নাই, উপায়ই থাকছে না। ফর এক্সাম্পল, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিছুদিন একটা
আগে ডিফেক হলো যে উনি প্রার্থীদের তালিকা ঘোষণা করছেন। তো কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না। কিন্তু বিএনপি কি করলো, একটা স্টেটমেন্ট দিয়ে সেটাকে জানালো যে এটা আসলে সত্যি না, এটা ডিফেক, এআই জেনারেটেড। কিন্তু যখন সত্যিই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই ধরনের একটা পোস্ট আসে বিএনপি থেকে, তখন বিএনপির উচিত তাদের একটা ক্রেডিবল সিগনেচার, এ এক্সপার্টদের সাথে কথা বলে, যারা এই বিষয়গুলোতে অনেক বেশি এক্সপার্ট, তারা জানেন কি করে এটাকে লেবেল করা যায় একটা অথেন্টিসিটি বাড়ানোর জন্য, সেভাবে পোস্ট করে। একইভাবে নির্বাচনী পোস্টারগুলো যখন ডিজিটালি পোস্ট করবে, তখন সেভাবেই এই নীতিমালাগুলো যদি তৈরি করে সেগুলো মেনে করা হয়, তাহলে মনে হয় সাধারণ মানুষ এবং ভোটাররা বিভ্রান্ত হবে না। আচ্ছা, সেক্ষেত্রে এখানে নির্বাচন কমিশনের আসলে কি করার আছে? মানে সে যখন দেখতে থাকবে, মানে প্রচারণার ক্ষেত্রে তো একটা হচ্ছে যে একটা আচরণবিধি তো থাকেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মে আসলে আচরণবিধিটা কিভাবে সে কন্ট্রোল করবে, মানে কিভাবে সে রাখবে আর কি? হ্যাঁ, এই যে আমি যেটা বললাম সেটা একটা এটা তো দলের হতে পক্ষ পারে, থেকে, দলের পক্ষ What থেকে about the, হতে পারে। কিন্তু নির্বাচন এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা এটা একটা রেকমেন্ডেশন থাকতে পারে দলগুলোর জন্য। এবং ডিফেক, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, যদি কেউ এটার সাথে ইনভলভ থাকে, নির্বাচনের আচরণ, মানে কোনো পলিটিক্যাল পার্টি এবং কোনো পলিটিশিয়ান যদি এটার সাথে ইনভলভ হয়, সেটা যদি ফরেনসিক রিপোর্টে তারা পায়, সেটার কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা হবে সেটাও নির্ধারণ করে দেওয়া উচিত। যেটা যেমন ব্যানার অন, মানে ফিজিক্যালি আপনি পোস্টার যদি আপনি সাঁটান, তাহলে কী ধরনের শাস্তি হবে, যেহেতু নিষেধ করে দিয়েছে। অনুরূপ ডিজিটালি আপনি যদি আইন ভঙ্গ করেন, তাহলে কী ধরনের শাস্তি হবে সেটাও ভাবে শক্তভাবে মেনশন করে দেওয়া উচিত হবে বলে আমার মনে হয়। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এই মুহূর্তে এআই যদি নির্বাচনে থাকে এবং এই প্রচারণার মাঠে যদি আসলে এটা ব্যবহার হয়, মানে আমি অন্তত সাধারণ নাগরিক হিসেবে ভয় পাচ্ছি যে এই মুহূর্তে আসলে এত কিছু দেখতে হবে, এবং যেখানে হচ্ছে যে আমার দেশের মানুষজন খুব দ্রুত একটা জিনিসের প্রতি আমরা দেখি যে চট করেই মব হয়ে যাচ্ছে এবং তাদেরকে একত্রিত করা খুব কঠিন কিছু হচ্ছে না। এরকম একটা জায়গায় কতটা, মানে ঠিক কতটা কঠিন বাস্তবতায় আমরা আসলে দাঁড়ানো, যে এই চট করে একটা গ্রুপকে মোবিলাইজ করা, অন্তত এই জায়গায় নিশ্চয়ই এসবের ব্যবহার সবচেয়ে বেশি হবে। এইগুলো কিন্তু হয়ে আসছে অলরেডি। কোনো একটা পোস্ট করে অমুক এই কাজ করেছে, তমুক সেই কাজ করেছে, এরকম, তারপরে গিয়ে তাকে মব করে অ্যাটাক করা হলো, তাকে মেরে ফেলা হলো। এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। স্পেসিফিকলি আমি হয়তো বা ইনসিডেন্ট মেনশন করছি না, বাট আপনি জানেন আমাদের গণমাধ্যমগুলোতে বারবার এই ধরনের ঘটনাগুলো উঠে এসছে। সো এটা কিন্তু শুধুমাত্র এআই আসার পরে যে হয়েছে, হয়তো বা মোবিলাইজড হয়েছে, এটার সংখ্যাটা হয়তো বা বেড়েছে, কিন্তু আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ার তে এটা আরও আপনি 5 বছর আগের ডেটা যদি আপনি ঘাটেন, তাহলে দেখবেন যে এই ধরনের মোবিলাইজেশন, এই মব ভায়োলেন্স কিন্তু আগে থেকেই হয়ে আসছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে। কিন্তু আমি একটা জিনিস পজিটিভ আমি বলতে চাই, ক্যাম্পেইনিং ক্ষেত্রে ছোট ছোট যে দলগুলো আছে তাদের জন্য কিন্তু তারা যদি পজিটিভলি এআইটাকে এমব্রেস করে, এটা কিন্তু খুবই পজিটিভ এবং বেনিফিশিয়াল তাদের জন্য। কারণ আপনি দেখবেন যে যেই ছোটো দলগুলো আছে হয়তো বা ফিনান্সিয়ালি অতটা সাপোর্ট তাদের নাই বা তাদের ফান্ডস নাই নির্বাচনী প্রচারণার জন্যে, কিন্তু তারা কিন্তু এআই ব্যবহার করে খুব সুন্দর তাদের প্রচারণার কাজগুলো করতে পারছে, প্রেস রিলিজ তৈরি করতে পারছে, তারপরে ডিজিটাল পোস্টার তৈরি করতে পারছে, যেটাতে যদি আপনি এটাকে লিগালি নির্বাচনী আচরণবিধি মেনে আপনি করেন, আপনি যদি ছোট দল, আপনার যদি ফান্ড না থাকে, আপনার জন্য এটা কিন্তু একটা ব্লেসিং। অ্যাট দ্য সেম টাইম আমরা তো ভয়ের কথা বলছি, এআইকে কীভাবে হারনেস করে পজিটিভলি আমরা কাজে লাগাতে পারি সেই কথাগুলো কিন্তু আমাদের ভাবতে পারতে হবে। এটা কিন্তু পজিটিভ দিকগুলো আমি শুরুতেই বললাম যে পজিটিভ দিক আছে, আমাদের কোনো এক্সপার্ট হওয়ার দরকার নেই, আমাকে একজন গ্রাফিক ডিজাইনার হওয়ার দরকার নেই। আমি প্রার্থী ঢাকা 10 আসনের, আমাকে একজন এক্সপার্ট খুঁজে আনার দরকার নেই যিনি আমাকে গ্রাফিক ডিজাইন করে দিবেন, সুন্দর একটা পোস্টার বানিয়ে দিবেন, ব্যানার বানিয়ে দিবেন, আমি নিজেই করে ফেলতে পারছি। সো আমার এক্ষেত্রে টাইম কনজামশনটা কমে যাচ্ছে, আমার ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট। সুতরাং এটা বেনিফিশিয়াল। কিন্তু এই পলিসিগত দিকগুলো, ক্ষতিকারক দিকগুলো, এগুলো আসলে যারা পলিসি মেকার এবং যারা নির্বাচনকে আসলে অর্গানাইজ করবে, নিয়ন্ত্রণ করবে, নির্বাচন কমিশন,
আমি মনে করি তাদের দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। না, আমাদের তো দায়িত্ব আসলে অনেক কিছু অনেকের আছে, কিন্তু সেটা ঠিক সময় মতো পালন করা খুব ডিফিকাল্টের বিষয়। মাফি, বাংলাদেশের মতো একটি ছোট দেশ এবং উন্নয়নশীল দেশ, বা আমরা যদি বলি গরিব দেশ, এর সাথে মানে এই দেশেও প্রযুক্তির যে ধরনের ব্যবহার হচ্ছে, যেভাবে ব্যবহার হচ্ছে, একটা উন্নত দেশে আসলে এই প্রযুক্তির ব্যবহারটা কিভাবে দেখেন? বা তাদেরও যখন আসলে নির্বাচনটা হয়, তাদেরও যখন আসলে এই ধরনের আমরা দেখি যে ট্রাম্পকেও ব্যবহার করতে দেখেছি নানা সময়, নানা ধরনের এআই ব্যবহার করে নানা ধরনের প্রচারে ব্যবহার করতে দেখেছি। আমরা কয়েকদিন আগে মামদানিকেও দেখলাম। কতটা তফাৎ আসলে এই উন্নত দেশের সাথে এই অনুন্নত দেশগুলোর এই ধরনের টুল ব্যবহার করার ক্ষেত্রে? সবচেয়ে বড় তফাৎ আমি দেখি সেখানে নিয়ন্ত্রণ আছে এবং আইন আছে, আইনের প্রয়োগ আছে। আর আমাদের দেশের কনটেক্সটে যদি আমি চিন্তা করি, 2024 সালে এআই যে অ্যাক্ট পলিসি, সেটার তৈরির একটা খসড়া তৈরি হয়েছে। সেটা নিয়ে কত বেশি কাজ এগিয়েছে আমাদের ঠিক একটা জানা নাই। কিন্তু এর মধ্যে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলোতে, সেখানে কিন্তু ইউরোপিয়ান এআই অ্যাক্ট তারা সেটা কিন্তু পাবলিশ করে ফেলেছে এবং ইমপ্লিমেন্টেশন করে ফেলেছে। সেই অ্যাক্টে কি কি আছে? মানে আমি যদি স্পেসিফিকলি নির্বাচনী আচরণ বিধির কথা বলি, তাহলে প্রার্থীকে অবশ্যই এই যে প্রথমেই আমি বললাম যে সে যদি কোনো কন্টেন্ট পোস্ট করে, তাকে অবশ্যই ওই ডিজিটাল সিগনেচার সহ সেই কন্টেন্টটা পোস্ট করতে হবে। যে এবং সে যদি এআই ব্যবহার করে থাকে, সেই সিগনেচার তাকে দিতে হবে যে এটা এআই জেনারেটেড, এবং এটার কোনো ব্যত্যয় ঘটতে পারবে না। বাংলাদেশে অবশ্যই হওয়া উচিত যে আপনি এআই দিয়ে কোনো একটা ছবি, আপনার নিজের ছবি আপনি পোস্ট করছেন, অবশ্যই সেটার ক্রেডিট এআইকে দিয়ে মানুষ যাতে বুঝতে পারে এটা এআই জেনারেটেড। স্পেশালি আপনি যদি মানে ইলেকশনের কথা বলি, তাহলে প্রার্থীকে অবশ্যই তার নির্বাচনী ক্যাম্পেইনে যত ধরনের কন্টেন্ট ব্যবহার করা হবে, কোনো একটা টেক্সট, 2 লাইনের যদি টেক্সটও সে ব্যবহার করে, আমার মনে হয় সেখানেও একটা সাইন থাকা উচিত যে এটা এআই জেনারেটেড। হ্যাঁ, বা কবে জেনারেট করা হয়েছে, কোন টুল ব্যবহার করে করা হয়েছে, জেমিনাই, ক্লাউড বা চ্যাটজিপিটি, হোয়াটসএভার, এটা মেনশন করতেই হবে। এবং এটা মেনশন করলে আসলে ক্রেডিবিলিটি বেড়ে যায় এবং মানুষের আস্থা আরও বাড়ে, কমে না কিন্তু। হ্যাঁ, কিন্তু আমরা তো আসলে সেদিকটাই যেতে চাই না। আমরা ভাবি যে আমাদের নিজেদের মাথা থেকেই বের হয়েছে। আচ্ছা, এই আইনগুলির ক্ষেত্রে ইউরোপের মতো দেশগুলোতে আসলে কি ধরনের শাস্তি নির্ধারণ করা আছে, যেটা আমার দেশ আসলে অনুসরণ করতে পারে? শাস্তির বিষয়টা ঠিক স্পেসিফিকলি আমাকে আবার একটু রিভিউ করে দেখতে হবে, বাট অবশ্যই শাস্তির বিষয় আছে এবং ইউরোপিয়ান আইনে ব্যত্যয় ঘটলে মানে আইন মানুষ মানার প্রবণতা অনেক বেশি, এবং যেহেতু শাস্তি বিধান আছে, সেই শাস্তি দেখা যায় যে আমাদের দেশে কি হয়, কোনো একটা শাস্তি পেলেও কোনোভাবে ছাড় পাবারও একটা রাস্তা খোলা থাকে। আমরা দেখি সেটা, কিন্তু এই দেশগুলোতে আসলে এই ধরনের ব্যাপার আমরা দেখি না সহসা, চোখে পড়ে নেই। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখি যে আপনি বলছেন যে আচ্ছা আমরা তো এআই ব্যবহার করে একটা কন্টেন্ট তৈরি করলাম, কিন্তু ইদানিংকালে এটা আমি দেখতে পাচ্ছি যে বট বাহিনী, হ্যাঁ, মানে একটা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য আসলে বট সেখানে হাজির হচ্ছে। এগুলো আসলে ঠিক কিভাবে প্রোগ্রাম করা হয়? কিভাবে প্রোগ্রাম করা হয় এটা আসলে টেকনিক্যাল এক্সপার্ট যারা, তারা বলতে পারবেন, কিন্তু আমরা একাডেমিক ভাষায় এটাকে অনলাইন অ্যাস্ট্রোটার্ফিং বলি। মানে আপনি কোনো একটা নিউজ মিডিয়ার, যে কোনো ডিজিটাল নিউজ মিডিয়ার নিচে যে কোনো পলিটিক্যাল ইনসিডেন্টের ক্ষেত্রে দেখা যায় যে ওই কন্টেন্টের নিচে গিয়ে হাজার হাজার কমেন্ট, শত শত কমেন্ট পড়ছে, এবং ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কোনো একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির আইডিওলজির সাথে অ্যালাইন করে ওই ধরনের কমেন্ট। তখন আমরা হয়তো বুঝতে পারি যে এটা হয়তোবা এই পলিটিক্যাল পার্টির হয়তোবা এটার সাথে ইনভলভ, বা তাদের আমরা যেটা সোকল বট বলি, তারা ইনভলভ, বা তাদের উদ্দেশ্যটা থাকে কোনো একটা রাজনৈতিক পক্ষের প্রতি মানুষের জনসমর্থন আছে এটা বোঝানোর জন্য, ফেক একটা। কিন্তু এটা তো শুধু আমি রাজনৈতিক দিক ছাড়াও আমরা দেখি যে নানা রকমের প্রভাব রাখে এই বটের মন্তব্যগুলি, কারণ প্রচুর মানুষ, আমার দেশে শিক্ষার হার যে পর্যায়ে, সেখানে আসলে তার এই প্রযুক্তির শিক্ষা তো আরো কম, ফলে এটা তো একটা প্রভাব ফেলে। অবশ্যই। সো
এটা বন্ধ করার কি কোনো উপায় আছে, বা বোঝার কি কোনো উপায় আছে, বা জানানোর কি কোনো উপায় আছে যে ভাই এটা আসলে প্রযুক্তির মাধ্যমে করা, বা এটা আসলে বট, এটা ডোন্ট ডু, মানে এদেরকে ফলো করার কিছু নাই? হ্যাঁ, এটা তো অবশ্যই আপনি মানুষকে সচেতন করার জন্য আপনি কাজ করতে পারেন, সেটা সরকারি বেসরকারি কি বিভিন্ন। হতে পারে, মানে রাস্তাটা কি হতে পারে সেখানে? আমার মনে হয় যে মানুষকে ট্রেন করা ডিজিটালি, এটা আসলে ছোটবেলা থেকে পাঠ্যপুস্তকে এই বিষয়গুলো ইনক্লুড করা, ডিজিটালি স্মার্ট হওয়া, কোনো কিছু আম, সত্যতা যাচাই না করে শেয়ার না করা। আমি পাঠ্যপুস্তকে এই জন্য বলছি যে কোনো ধরনের একটা প্যাম্পলেটও যদি থাকে যে আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে কীভাবে বিহেভ করবেন, এই ধরনের আমি জানি না প্ল্যাটফর্ম কোনো ধরনের প্যাম্পলেট আছে কিনা বা ব্রশিওর আছে কিনা, বা পাবলিককে অ্যাওয়্যার করার জন্য কোনো ধরনের স্টেপ নিচ্ছে কিনা সরকার বা কোনো বেসরকারি সংগঠন, এনজিও, তাদের এই ধরনের কোনো প্রোগ্রাম আছে কিনা মানুষকে সচেতন করার জন্য, ডিজিটালি স্মার্ট বিহেভিয়ার শেখানোর জন্য। আমার কাছে মনে হয় যে এগুলো খুব জরুরি করা। আচ্ছা মাফি, আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে সাইবার অ্যাটাক। সো আমাদের নির্বাচনটা আসলে এবার নানা কারণে অত্যন্ত উল্লেখযোগ্য নির্বাচন হতে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে যে দলেরই যে সামর্থ্য থাকুক না কেন, তারা বেশ পুরো সমর্থন নিয়েই আসলে এই জায়গাটায় নামছে। এখানে আপনি সাইবার অ্যাটাকের ঝুঁকি কতটা দেখেন এবারের নির্বাচনে, বিশেষ করে বড় দলগুলো, নির্বাচন কমিশন, এই সমস্ত জায়গায় সাইবার অ্যাটাকের ঝুঁকিটা আসলে কি কি ধরনের হতে পারে এই অ্যাটাক? সেন্সিটিভ তথ্য যেই জায়গাগুলোতে থাকে, আমার মনে হয় সাইবার অ্যাটাকের ঝুঁকি বরাবর সেই জায়গাগুলোতেই থাকে। সেক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচন কমিশনের কাছে, গিভেন দ্য ফ্যাক্ট দে আর হোল্ডিং ইলেকশন, সো আমার মনে হয় যে নির্বাচন কমিশনের যে তথ্য ভাণ্ডার আছে, ডেটা ব্যাঙ্কগুলো আছে, সেগুলোকে সিকিউর রাখা, সেগুলোকে এক্সট্রা প্রোটেকশন দেয়া। এবং আমি মনে করি যে রাজনৈতিক দল তাদের নিজস্ব সাইট আছে, সেগুলো অনেক সময় দেখা যায় যে হ্যাক হয়ে যাচ্ছে, সাইবার অ্যাটাকের সম্মুখীন হচ্ছে। তাদেরও নিজস্ব এক্সপার্ট যারা আছে তারা আপনি এখন পর্যন্ত যেহেতু এটা নিয়ে কাজ করছেন, আপনি কি কোনো ঝুঁকি মনে করেন যে বাংলাদেশে আসলে এই আর 2 মাস পর নির্বাচন, এই সময়টা আসলে কি কি ধরনের অ্যাটাক হতে পারে? আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে ভোটার, তারা আসলে রাজনৈতিক দলগুলোর ওয়েবসাইট ভিত্তিক রিসার্চ কর্মকাণ্ডতে খুব বেশি আগ্রহী আমার অবজারভেশন, আমার মনে হয় না। আমার মনে হয় যে বাংলাদেশের নির্বাচনে এইবারই প্রথম বাংলাদেশে হচ্ছে এআই ইলেকশন বলা যায়, যে এআই আসার পরে প্রথম বাংলাদেশে একটা ইলেকশন হচ্ছে। এবং একই সাথে সোশ্যাল মিডিয়া এক্সিস্ট করতো, এবং সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ক্যাম্পেইন গড়ে উঠবে, এবং ওয়ারফেয়ারটা এখানেই হবে। মানে যেই এআই ওয়ারফেয়ারটা যুদ্ধক্ষেত্রে যেটা বলছে, সেটা আসলে সোশ্যাল মিডিয়া বেসড। যেহেতু আমাদের দেশে ফেসবুক ব্যবহারকারী বেশি, ফেসবুক প্ল্যাটফর্ম বেশি ব্যবহার করেন, আমার মনে হয় ফেসবুকের যেই অ্যাকাউন্টসগুলো আছে সেইগুলো একটু ভালনারেবল। যারা পলিটিশিয়ান, অপোজিশন পার্টি বা কন্টেস্টেন্ট যারা আছে, তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলোর একটু সেন্সিটিভ। এইদিকে হয়তো বা নজর দেওয়া যেতে পারে। তারা ব্যক্তিগতভাবে অথবা নির্বাচন কমিশন তাদেরকেও হয়তো বা বিভিন্ন পরামর্শ দিয়ে হেল্প করতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটা জিনিস একটু জানতে চাই যে ধরেন আমি একটা সাধারণ মানুষ, যেমন আমি বলা যেতেই পারে যে প্রযুক্তি প্রতিবন্ধী, আসলে আমি বুঝি খুব কম। তো সেক্ষেত্রে আমার মতো আমার ধারণা এরকম অনেক মানুষ আছে। অলরেডি অনেক প্রযুক্তি নিয়ে সামনে বসেছেন। হ্যাঁ, বসেছে, কিন্তু নাই এরকম, কিন্তু আমার মতো মানুষজন সবচেয়ে বেশি বাংলাদেশে, যে অনেক কিছু আছে কিন্তু বুঝে কম। সো ধরেন একটা মানুষ কিভাবে বুঝবে যে এই ভিডিওটা আসলে এআই দিয়ে বানানো, এই ভিডিওটা আসলে এআই দিয়ে বানানো? যেমন আমি ম্যাক্সিমাম সময় বুঝিই না যে আচ্ছা এটা এআই দিয়ে বানানো, যেটা আসলে খুব জরুরি আমার কাছে মনে হয় যে এখন বোঝাটা। এইটা আসলে অনেক সময় আপনি যেটা বলছেন যে টেকনোলজিক্যালি সেভি হওয়াটা আসলে হলেই যে এই বিষয়গুলো সবসময় আইডেন্টিফাই করতে পারবে, বিষয়টা এরকম না। এখন এটা খুবই স্পেসিফিক টেকনোলজি, এআই টেকনোলজি, সেটাতে এক্সপার্টিস আসলে সবার নেই, ইভেন আমারও নেই। আমি আসলে এআই এর সোশ্যাল অ্যাসপেক্টসগুলো দেখি, পলিটিক্যাল অ্যাসপেক্টসগুলো দেখি। এআই এর যে ব্ল্যাক বক্স, স্বয়ং যারা এআই চিপ নিয়ে কাজ করেন, তারাও
অনেকটা এই বিষয়ে তাদের কাছেও এই বিষয়টা টোটালি ব্ল্যাক বক্স হিসেবে রয়ে গেছে। সুতরাং আপনি বুঝতে পারেন যে সাধারণ মানুষ, আপনার আমার মতো যারা আছেন বা একদম যারা খেটে খাওয়া মানুষ, দিন শেষে হয়তো বা তারা ফেসবুক ওপেন করে কোনো একটা কন্টেন্ট দেখলো এবং সেটা তারা বিশ্বাস করে ফেললো। সেটার জন্য আসলে মানে আমাদের দেশের যে পলিসিগত জায়গা, সেখান থেকে চেঞ্জেসগুলো আনা লাগবে। আইডেন্টিফাই করার মানে কিভাবে করবে, সেইটা আসলে গভর্নমেন্ট বা যে প্রাইভেট অর্গানাইজেশনগুলো আছে তারা কাজ করে, তাদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালু করতে হবে আই বিলিভ। মানুষকে সোশ্যাল মিডিয়ার থ্রুতেই, যেটা যেই প্ল্যাটফর্মে এসে মানুষ প্রতারিত হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে, সেই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়েই, হয়তো বা এআইকে কাজে লাগিয়ে এআই আইডেন্টিফিকেশন কীভাবে করবে সেই তথ্যগুলো হয়তো বা নির্ধারণ করে দেয়া যেতে পারে। মানে সচেতনতার দিক থেকে আপনার কাছে মনে হয় যে উদ্যোগ নেওয়া উচিত, সেটা সরকার কিংবা নির্বাচন কমিশন। কিন্তু আপনি কি মনে করেন যে এই মুহূর্তে আসলে আমরা যেটা দেখি যে বিভিন্ন রাজনৈতিক যে বক্তব্য, যে ডিপফেক, এগুলো আসলে কোনো ধরনের উদ্যোগ দেখেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সমস্ত জিনিস সরানোর জন্য, মানুষের মধ্যে যাতে আসলে এগুলো প্রচার না পায়, উদ্যোগ কি দেখেন কখনো? খুব একটা দেখা যায় না আসলে, সরকারের পক্ষ থেকে আমরা দেখি না আসলে। এবং যারা আসলে ভিকটিম, তাদের পক্ষ থেকে হয়তো বা এটাকে রিপোর্ট করা হয় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর কাছে। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো অ্যানালাইসিস করে হয়তো বা এগুলোর ব্যবস্থা নেয়, এগুলো ডাউন করে ফেলে। কিন্তু এভাবে দেশে যেই সাইবার নিরাপত্তা আইন আছে, সেই আইনের আওতায় কেউ যদি আইনি ব্যবস্থা নিতে চায়, সেক্ষেত্রে হয়তো বা না, কিন্তু আমাদের যে সাইবার সিকিউরিটি আইন, সেটাকে কি আপনি যথেষ্ট মনে করেন? মানে আমি সেটাতে আসলে নানা ধরনের প্রতিবন্ধকতা দেখি আর কি। এটার তো অনেক বড় একটা আর্গুমেন্টের ব্যাপার। যেমন এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল এবং সেটার বলা যায় যে কার্বন কপি মানে ডিজিটাল সাইবার নিরাপত্তা আইন। নাম একটু চেঞ্জ হয়েছে বা দু একটা এদিক সেদিক হয়েছে ওয়ার্ডিংস। এছাড়া আসলে আমরা যতটা ডিসস্যাটিসফাইড ছিলাম ডিএসএ নিয়ে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে, মানে এখন যে চেঞ্জ হওয়ার পরে সেটা বিশাল কোনো পরিবর্তন তো আসলে হয়নি, ওটা বরং বিপদ আরো বেশি ডেকে নিয়ে এসছে। কিন্তু আচ্ছা, সেক্ষেত্রে ধরেন কোনো একটা প্রতিষ্ঠান ব্যবস্থা নিতে চাইলো, সেক্ষেত্রে আসলে এই ব্যবস্থাটা কার প্রতি নেওয়া উচিত? যে আসলে কন্টেন্টটা তৈরি করছে, নাকি আসলে যে রাজনৈতিক দল এই মতবাদটা তৈরি করছে বা এই প্রচারটা তৈরি করছে তার বিরুদ্ধে নেওয়া উচিত? এটা আসলে প্রথমে আইডেন্টিফাই করাটা হচ্ছে প্রধান কাজ, যে এটা কি রাজনৈতিক দল হিসেবে সেইটা এই ধরনের পোস্ট ক্রিয়েট করছে, কন্টেন্ট ক্রিয়েট করছে, নাকি রাজনৈতিক দলের কোনো সদস্য করছে, এবং রাজনৈতিক দলের সেটাতে কোনো মদত ছিল কিনা। এগুলো আসলে অনেক ধরনের ইনভেস্টিগেশনের ব্যাপার আছে। আপনি গ্রসলি বলতে পারবেন না যে অমুক দলের ও এটা করেছে, দ্যাট ডাজন্ট মিন যে পুরো দল এটার দায় নিবে। এবং সেক্ষেত্রে দেখা যায় যে তারাও বলে দেয় আসলে এটা, কেউ যদি কোনো বেফাস মন্তব্য করে কোনো রাজনৈতিক কোনো একটা দলের, কিন্তু দল কিন্তু দায় নিতে চায় না, বলে যে সেটা তার ব্যক্তিগত মতামত। ঠিক একইভাবে আপনি যদি এই কনটেক্সটে চিন্তা করেন, কোনো একজন রাজনীতিক তিনি যদি এই ধরনের কন্টেন্ট ব্যবহার করেন, ডিফেক বা কোনো একটা ডিসইনফরমেশন তিনি দু একটা লেখার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, তো দেখা যাবে এক্ষেত্রে কিন্তু আমার মনে করি যে রাজনৈতিক দল কিন্তু একই ধরনের বিহেভিয়ার করতে পারে, যে আমাদের দল হিসেবে এটার কোনো দায় আমরা নিতে চাই না, এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত অ্যাকশন, মতামত। না, সেক্ষেত্রে ধরেন যে প্ল্যাটফর্মটা ব্যবহার করে ছড়ানো হচ্ছে, যেমন আমরা এখন দেখছি যে অনেকেই দেশের বাইরে থেকে নানা ধরনের মন্তব্য করছেন, যেটা আসলে আমার দেশে এক ধরনের জটিল পরিস্থিতি তৈরি করছে। সেই জায়গাতে আসলে প্ল্যাটফর্মগুলিকে কি কোনোভাবে মানে তাদের বিরুদ্ধে কি প্রশ্ন তোলা যায়, তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া যায়, কোনো সুযোগ কি আছে? প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে তো অবশ্যই প্রশ্ন তোলা যায় এবং আমরা প্রশ্ন তুলি, আমাদের বিভিন্ন সময় সরকার প্রশ্ন তোলে। তো এবং এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই প্রশ্ন তোলে। এবং আপনি দেখবেন যে মেটার যে সিইও ফাউন্ডার, তাকে দেখা যাচ্ছে কিছুদিন পর পর কোর্টে হাজিরা দিতে হচ্ছে, বিভিন্ন ইস্যুতে আসছে, তাকে কোয়েশ্চেন করছে বিভিন্ন বিষয়ে। এবং আমার কাছে এক্স্যাক্ট ডেটাটা নেই, বাট সারা পৃথিবীতে অনলি ফেসবুকের কথা যদি বলি, ফেসবুক আসার পরে পোস্টকে কেন্দ্র করে সারা পৃথিবীতে
স্পেশালি আফ্রিকায় এবং এশিয়াতে কত মানুষ মব ভায়োলেন্সের শিকার হয়েছে, কত মানুষের মৃত্যু হয়েছে, কত মানুষের ঘর বাড়ি আগুনে জ্বলেছে, এইটার আসলে মানে আরও 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 অনেক বেশি গবেষণার দাবি রাখে। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে এদেরকে দায় দেয়া যায় কিনা, অবশ্যই না ধরেন এখন ধরেন মাফি আপনি জার্মানিতে বসে আসলে এমন সব কথাবার্তা বলছেন তাতে আমার এখানে মব তৈরি হচ্ছে বা আমার এখানে এক ধরনের অস্থিরতা তৈরি Right. হচ্ছে। আপনি প্ল্যাটফর্ম ব্যবহার করছেন ইনস্টাগ্রাম অথবা ফেসবুক অথবা টুইটার। সেক্ষেত্রে আমি বাংলাদেশের সরকার বা বাংলাদেশের নাগরিক হিসেবে কি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সেই প্ল্যাটফর্মকে বলতে পারি, অথবা সেই প্ল্যাটফর্মকেই কি আসলে আমি কি অভিযুক্ত করতে পারি কিনা? অবশ্যই অভিযুক্ত করতে পারি। এবং নানান দেশ সেটার নিয়মটা কি, কিভাবে করতে হয়, কিভাবে করা যায়? এটা গভর্নমেন্টের যে নির্দিষ্ট চ্যানেল আছে তাদের মাধ্যমেই অবশ্যই, ফর এক্সাম্পল মেটার আন্ডার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক। তো মেটার যেই এখানে এশিয়াতে এবং বাংলাদেশেও মনে হয় রিপ্রেজেন্টেটিভ আছে, তারা হচ্ছে মূল চ্যানেল। এবং সরকার নিজেই জানে যে কাদের সাথে যোগাযোগ করতে হবে, সরকার যোগাযোগ করেও। এখন মেটার নিজস্ব কিছু স্ট্র্যাটেজি আছে, কিছু কন্ডিশন আছে, তারা চেষ্টা করে সেইটার আওতায় যে অভিযোগগুলো আসলো সেটাকে অ্যানালাইসিস করে এই কমপ্লেইনটাকে আমরা এগ্রি করব, অ্যাকসেপ্ট করব, নাকি আমরা আসলে রিজেক্ট করব, না আমরা এই অ্যাকাউন্টটাকে ডিলিট করতে পারছি না বা এই অ্যাকাউন্টটাকে রিমুভ করতে পারছি না, আবার অথবা এই অ্যাকাউন্টটাকে রিমুভ করতে পারছি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে মেটার যে এই স্পেসিফিকলি বাংলাদেশ নিয়ে যেই ধরনের স্ট্র্যাটেজি আছে, যেই ধরনের কন্ডিশনসগুলো আছে, রুলস আছে, তার উপর ডিপেন্ড করে। এখন সরকারের সাথে নেগোসিয়েশনের ব্যাপার, যে সরকার এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো বাংলাদেশের ক্ষেত্রে তারা রেখেছে, তো বাংলাদেশে মেটা বিজনেস করতে চাইলে তাহলে এই টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে বাংলাদেশ সরকার একমত কি না, এটা আগে সরকারকে নির্ধারণ করতে হবে। তো সরকার এটা ভালো বলতে পারবে যে আমার কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটর অথবা কোনো ইনফ্লুয়েন্সার অথবা কোনো মিসক্রিয়েন্ট বিদেশে বসে যদি বাংলাদেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তন করার চেষ্টা করে, নেগেটিভলি কোনো ইম্প্যাক্ট ফেলতে চায়, সরকার যদি এটা মনে করে, সরকার অবশ্যই মেটার সাথে যোগাযোগ করতে পারে। যেই চ্যানেলগুলো বললাম, সরকার আরও ভালো জানে যে কাদের সাথে যোগাযোগ করতে হবে, এবং সরকার জানে কোন কন্ডিশনের আওতায়, কোন টার্মস অ্যান্ড কন্ডিশনের আওতায় ওই কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাকাউন্ট ডিলিট বা রিমুভ করার এখতিয়ার মেটার আছে, সেটা মেনশন করে দিতে পারে সরকার। নিশ্চয়ই করেও আমার বিশ্বাস। কিন্তু মেটা সেটাকে কতটুকু এগ্রি করছে সেইটা আসলে সরকারের ওই লেভেলের যে পলিসি মেকার, মেটার সাথে যারা এই ডিলগুলো সম্পন্ন করেন, তাদের সাথে আসলে তারা এটা ভালো বলতে পারবেন। এবং আচ্ছা, সেক্ষেত্রে মাফি একটা জিনিস একটু জানতে চাই। আপনি যেহেতু এআই এবং ডেমোক্রেসি এই দুটি বিষয় পড়েন এবং পড়াচ্ছেন, আমি গবেষণা করি আসলে এটা নিয়ে। গবেষণা, আচ্ছা, এআই নিয়ে আপনি এআই এবং ডেমোক্রেসি এটা নিয়ে যেহেতু গবেষণা করছেন, তো বাংলাদেশে তো এখন মোটামুটি আমরা ডেমোক্রেসি আরও বড় পরিসরে ডেমোক্রেসি পেতে যাচ্ছি, এরকম একটি জায়গায় দাঁড়ানো। এই যে এআই ডেমোক্রেসি ব্যাপারটা আসলে কি, মানে এআই ডেমোক্রেটিক হবে না ডেমোক্রেসির জন্য এআই দরকার? খুবই চমৎকার একটা প্রশ্ন এবং ইন্টারেস্টিং। আমার মনে হয় বোধ। কারণ আমরা এআইকে যা ইনপুট দেই, এআই সেটা থেকে শিখে আমাদেরকে ফিডব্যাক দেয়। এবং আমি একজন ইউজার, আমি কি ধরনের প্রশ্ন করছি, কি প্যাটার্নে প্রশ্ন করছি, তার উপরে কিন্তু এআই রেসপন্সটা, এবং এআই কি শিখবে, এআই কিন্তু আমার কাছ থেকেও শিখছে। আমি যেমন এআই কাছ থেকে শিখছি। আমি যদি পলিটিক্যালি বায়াসড হই কোনো একটা নির্দিষ্ট দলের প্রতি, এবং আমি যদি বলি যে XYZ বা এই অমুক পার্টি সম্পর্কে 10টি ভালো কথা আমাকে জানাও, সো আমার প্রশ্নটাই বায়াসড, না পজিটিভ জানতে চাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে কি জিজ্ঞেস করতে হবে? আমি এই পলিটিক্যাল পার্টি ডেমোক্রেটিক ওয়েতে খুবই নিউট্রাল প্রশ্ন হতে পারে যে আমি এই পলিটিক্যাল পার্টিটা সম্পর্কে জানতে চাই, তাদের হিস্ট্রি জানতে চাই, কবে তৈরি হয়েছে। আমরা এটাকে ওয়ান শট কোয়েশ্চেন বলি, জিরো শট কোয়েশ্চেন বলি। তো জিরো শট কোয়েশ্চেন হচ্ছে এরকম, কোনো কনটেক্সট ছাড়া, কোনো ধরনের কনটেক্সট দিয়ে দিব না, ভালো মন্দ কোনো কিছু না, জিরো শট। আমি একটা এই XYZ পলিটিক্যাল পার্টি সম্পর্কে জানতে চাই। আচ্ছা, খুব ভালো কথা। আমি XYZ
পলিটিক্যাল পার্টি সম্পর্কে জানতে চাই। কিন্তু এই যে শুরুতে আপনি আলাপের বলে দিয়েছিলেন যে সে তো আসলে অলরেডি তার কাছে বায়াসড ইনফরমেশন যাচ্ছে কিনা, ডাটা যাচ্ছে কিনা, এটা তো আমি ফারহানা রহমান এখানে বসে জানি না। Right. এখন আমি হয়তো জিজ্ঞেস করলাম যে আমি আসলে এক্স দল সম্পর্কে জানতে চাই, Right. তো সে যদি আগের থেকেই ম্যানিপুলেটেড হয়ে থাকে তাহলে আমি কিভাবে আসলে ফারহানা রহমান জানবো যে সে তো ভাই ম্যানিপুলেটেড? এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে পলিটিক্যাল বায়াস কিভাবে এআই হচ্ছে সেটার আরেকটা দিক। একটা হচ্ছে হিউজ ডেটা কর্পাস যেটা দিয়ে এআইকে ট্রেন করা হয়েছে, আরেকটা হচ্ছে ইউজার কিভাবে এআইকে প্রশ্ন করছে সেটার উপর ডিপেন্ড করছে এআই বায়াসড হবে কি না। তো আপনি যদি নিউট্রাল কোয়েশ্চেন করলেন কিন্তু তারপর আপনি সেফ না, ওই যে ডেটা অলরেডি বায়াসড সেটা হয়তো বা ঠিকমতো ফিল্টার্ড হয় নাই, নিউট্রাল করা যায় নাই, অথবা যিনি ট্রেন করেছেন তার ব্যক্তিগত মতাদর্শ বা তার যেই চিন্তা চেতনা সেটার একটা রিফ্লেকশন ডেটায় ঘটেছে, সেই ডেটা থেকে যদি আমার কাছে তথ্যটা আসে, আমি নিউট্রাল কোয়েশ্চেন করার পরেও যদি বায়াসড অ্যান্সার আসে, তো ওই অ্যান্সারের মাধ্যমে আমার পলিটিক্যাল আইডিওলজির উপরে এক ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে, বা আমার পলিটিক্যাল জানাশোনার উপরে ইনফরমেশন যে কনজাম করছি সেটার উপরে আমার এক ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। তো এই ক্ষেত্রে আসলে এআই যে যারা তৈরি করছেন পলিসি মেকার, এটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে সারা পৃথিবীতে, আমেরিকাতে, ইউরোপে, সারা পৃথিবীতেই আসলে কাজ হচ্ছে টুকটাক। টুকটাক বলাটা ভুল হবে, হিউজ কাজ অনেক। হচ্ছে, অনেক কাজ হচ্ছে। আমি নিজেও কাজ করছি এটা নিয়ে। আমি চেষ্টা করছি যে কিভাবে একটা পলিসি লেভেলে কাজ করা যায়, পলিসি লেভেলটা কিভাবে ঠিক করা যায়। এআই ইঞ্জিনিয়ার যারা আছেন তারা যাতে তাদের নিজস্ব পলিটিক্যাল আইডিওলজি কোনোভাবে ইম্প্যাক্ট না পড়ে, কিভাবে সেটা থেকে উত্তরণ ঘটানো যায় সেটা নিয়ে ভাবছি, সেটা নিয়ে কাজ করার আচ্ছা, এই যে চেষ্টা করছি। পলিটিক্যাল আইডিওলজি যাতে ইম্প্যাক্ট না পড়ে, হ্যাঁ, তো ধরেন একজন কেউ জার্মানিতে বসে আসলে একটা এআই প্রোগ্রাম বানাচ্ছে, আপনি বলছিলেন যে এটার যদি ইনপুটের সময় কোনো ধরনের বায়াস কিছু থাকে তাহলে সেটার প্রভাব থেকে যাবে ওই টুলটার মধ্যে। এখন সে তো আসলে বাংলাদেশের মাহফি ইসলামকে চেনে না, কিন্তু বাংলাদেশের মাহফি ইসলাম কিভাবে ওই এআই দিয়ে প্রভাবিত হবে? কারণ আমার কালচার, আমার কৃষ্টি, আমার কোনো কিছুই তো আসলে ওই মানুষটার ধারণা নেই। তো সে ওখানে বসে ইউরোপে বসে যেটা বানাচ্ছে সেটার মাধ্যমে আসলে এখানকার মানুষটা কিভাবে প্রভাবিত হবে? বিষয়টা হচ্ছে যে ডেটা যে কালেক্ট করে, আমি আপনাকে বলেছি হিউজ কর্পাস অফ ডেটা, এবং সেই ডেটা ইন্টারনেট রিয়াল থেকে তারা কালেক্ট করে দেন এটাকে ফিড করাচ্ছে। তো সেই ডেটা কিন্তু সারা পৃথিবীর তে যত দেশ আছে, যত ধরনের ওয়েবসাইট, উইকিপিডিয়া আছে, যত বিষয়বস্তু আছে, সব ডেটা কিন্তু হিউজ কর্পাস বলতে বোঝাই নট অনলি ইউরোপ আমেরিকার ডেটা। এটা আপনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে যদি আপনি সার্চ করেন 1971, কিন্তু সে তো বানাচ্ছে, এখানকার কেউ বানাচ্ছে না, বা ধরেন ভারতের কেউ হয়তো, তার দেশের কেউ হয়তো বানাচ্ছে না, কিন্তু এটা কিভাবে দেশ অনুযায়ী প্রভাব ফেলবে আসলে যত ডেটাই যাক না কেন? ওকে, বিষয়টা হচ্ছে যে ডেটা বাংলাদেশের সম্পর্কে যত ডেটা আছে ইন্টারনেট রিয়ালমে, সেটা তো সেই ডেটাও তো ফিড হচ্ছে। সেই ডেটা থেকে তো আপনি যখন চ্যাটজিপিকে কোনো কিছু জিজ্ঞেস করবেন বাংলাদেশের কোনো বিষয়বস্তু সম্পর্কে, ওর কাছে যে ডেটা আছে সেটার ডেটার উপরে বেস করে ও অ্যান্সার করবে। সুতরাং ওখানে বসে যে একজন এআই টুল তৈরি করছেন, তার আসলে জানার দরকার নেই এখানকার পলিটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, রিলিজিয়াস ভাবধারা মানুষের, বা সংস্কৃতি, এগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকার তার আসলে প্রয়োজন নেই। যিনি এআই ইঞ্জিনিয়ার, এআই ডাটা ফিড করান, তার কাজ হচ্ছে ডাটা কালেক্ট করা এবং ডাটা ফিড করা। মাঝখানে হয়তো ফিল্টার করা থাকতে পারে, খুবই টেকনিক্যাল ব্যাপার স্যাপার, আমার হয়তো এই বিষয় নিয়ে আরও বলা ঠিক না, বাট একদম সাধারণ যেই জ্ঞান সেখান থেকে আমি বলতে পারি যে এই ডাটাগুলো কালেক্ট করে তিনি ফিড করে দেন। সো তার কাজ, এর জন্য তাকে বাংলাদেশের কৃষ্টি, কালচার, ধর্মীয় আবহাওয়া এইটা বোঝার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তবে বাংলাদেশে কিছু এআই টুল তৈরি করা হচ্ছে, বাংলা এলএলএম, তো সেগুলো কিন্তু পলিটিক্যালি বায়াসড, এবং সেগুলো কিন্তু কিছু সমস্যা রয়ে যাচ্ছে, কারণ যেই ডাটাগুলো ফিড করা হচ্ছে
আম, পশ্চিমা যেই টুলগুলো সেই ডেটাগুলোকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রান্সলেট করে সিনথেটিক ডেটা বানিয়ে তারপরে বাংলায় যে টুলগুলো তৈরি করা হচ্ছে তাদের সেই টুলগুলোকে ফিট করা হচ্ছে। সো বায়াস কিন্তু আপনি যখন বাংলায় করছেন, বাংলাদেশি কোনো কোনো ডেভেলপার যখন এআই ডেভেলপ করছে, তখন কিন্তু ওই ডাটাকে অনেক ক্ষেত্রে ট্রান্সলেট করে বাংলায় ট্রান্সলেট করে, তো ওটার মধ্যে বায়াস আছে কি নাই সেটা হয়তো বা ফিল্টার করার তাদের সেই সুযোগটা তিনি পাচ্ছেন না। একই ডাটাই কিন্তু ভাষান্তর করে এটাকে ফিট করা হচ্ছে। সেক্ষেত্রে মাফি, যেহেতু আপনি ডেমোক্রেসি এবং এআই দুটো নিয়ে কাজ করছেন এবং আপনি বাংলাদেশেরই সন্তান, সো আপনার কাছে কি মনে হয় পুরো চিত্রটা দেখে যে সামনের নির্বাচনে আসলে এই এআই কতটা ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে এই প্রচার, নির্বাচনী মাঠ এবং রাজনীতির ক্ষেত্রে? বারবার আমি শব্দটা ব্যবহার করছি এআই ওয়ারফেয়ার। সেটা দিয়ে ওয়ারফেয়ার শব্দটা দিয়ে আসলে আপনি বুঝতে পারেন যে কী পরিমাণ ঝুঁকিপূর্ণ এবং কী ধরনের এক ধরনের ক্যাওটিক সিচুয়েশন তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটা খুবই এক ধরনের ভালনারেবিলিটির মধ্যে আছি আমরা, বিশেষ করে আমরা সাধারণ মানুষ যারা ভোট দিতে চাই, আমরা ডেমোক্রেসি চাই, আমরা শান্তি চাই দেশে, তাদের জন্য আসলে আরও বেশি উদ্বেগের। কারণ এখন যেটা হচ্ছে মাইক্রো টার্গেটিং করা হচ্ছে। আপনার ডিজিটাল ফুটপ্রিন্টগুলোকে কালেক্ট করে আপনি কী ধরনের কন্টেন্ট দেখছেন সেটাকে কালেক্ট করে, ফর এক্সাম্পল একজন ব্যক্তি, একজন ভোটার, উনি একটু ধার্মিক, তো সে ধর্মীয় কন্টেন্ট দেখেন অ্যান্ড এভরিথিং, তো তার অনলাইন যে ফুটপ্রিন্ট, সে ধর্মীয় বিভিন্ন বিষয়বস্তু নিয়ে যে কন্টেন্ট সেগুলো দেখেন, তাকে টার্গেট করে দেখা যাচ্ছে যে কোনো একটা ধর্মভিত্তিক দল ফর এক্সাম্পল তাকে টার্গেট করলো এবং তাকে এমন কোনো কন্টেন্ট পাঠালো যে তুমি অমুকে ভোট দিলে তোমার ধর্ম নষ্ট হয়ে যাবে। তো সে রিলিজিয়াসলি খুবই সেন্সিটিভ, তো তাকে সেন্সিটাইজ করা যায় এই ধরনের কন্টেন্ট দিয়ে, তাকে সেন্সিটাইজ করে ওই দলের প্রতি এক ধরনের আনুগত্য তৈরি করার ক্ষেত্রে সে কন্ট্রিবিউট করতে পারলো পোটেনশিয়ালি। সো এটা একটা রিস্ক, কারণ সে ইনফর্ম ভোটার হলো না তাহলে আর। সেই ইনফর্ম ভোটার হলেন, আপনি জানেন ডেমোক্রেসির জন্য ইনফর্ম ভোটার খুবই জরুরি। আপনি পলিটিক্যাল পার্টি সম্পর্কে জানবেন, কাকে ভোট দিচ্ছেন আপনার এলাকায়, এবং তার পলিটিক্যাল আইডিওলজি কী এবং তার দলের পলিটিক্যাল ম্যানিফেস্টোগুলো কী আছে, তারা কি কি কাজ করবে ভবিষ্যতে। সেখানে সেই রাজনৈতিক দলগুলোর কি ধরনের ভূমিকা থাকা উচিত? রাজনৈতিক দলগুলোর ভূমিকা তো আমরা মানে যেহেতু এটা একটা ওয়ারফেয়ার হতে যাচ্ছে বা বড় চাপের জায়গা তো হতে যাচ্ছে, রাজনৈতিক দলগুলোর কি ধরনের ভূমিকা নেওয়া উচিত? নর্মেটিভলি তো রাজনৈতিক দলগুলোর আসলে জনগণের কোনো ধরনের ক্ষতি হয় এই ধরনের কোনো কিছুই করা উচিত না। সুতরাং আপনি একটা কনস্টিটিউয়েন্টকে আনইনফর্ম ভোটার বানিয়ে তাকে নিয়ে ভোট কাস্ট করে নেবেন, তাকে মিস ইনফরমেশন দিয়ে, তাহলে তো আপনি আলটিমেটলি ক্ষতি করছেন। এটা তো এক্সপেক্টেড না। আর আমরা তো নর্মেটিভলি এটা কোনো একটা পলিটিক্যাল পার্টি বা পলিটিশিয়ানের কাছ থেকে আশা করি না। কিন্তু দেখা যাচ্ছে শুরুতে আমরা আলোচনা করছিলাম যে আমাদের রাজনৈতিক যে কালচার সেটা হচ্ছে গিয়ে আমরা খুব সাবোটাজ করতে পছন্দ করি, এবং আমরা প্রতিপক্ষকে ঘায়েল করে আমি আমাকে বড় দেখাবো, আমি আমাকে সামনের দিকে এগিয়ে নিব। কিন্তু প্রতিপক্ষকে ঘায়েল না করে বরং আমি কি করতে পারবো, দেশের জন্য কি করতে পারবো, দশের জন্য কি করতে পারবো, সেইটার বেশি প্রতি মনোযোগ না হয়ে আমি প্রতিপক্ষকে ঘায়েল করছি। তো এই স্ট্র্যাটেজি আমাদের আসলে পলিটিক্যাল কালচারে আমরা দেখে আসছি হিস্ট্রিক্যালি। সুতরাং পলিটিক্যাল পার্টির কি করা উচিত সেটা আসলে খুবই সিম্পল অ্যান্সার। যে আচ্ছা, সেক্ষেত্রে কি মনে হয় মাফি যে কোনো একটা সময় আসবে এরকম যে আমরা আসলে রাজনৈতিক দলগুলোর উপর থেকে একদম পুরোপুরি আস্থা হারিয়ে ফেলবো এবং সেখানে এই প্রযুক্তি একটা বড় ভূমিকা রাখবে? আমরা কি রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা হারিয়ে ফেলিনি? আমরা কিন্তু ফেলেছি অলরেডি। কিন্তু এই যে আস্থাহীনতা সেটাকে পুঁজি করে কিন্তু এখন বিভিন্ন রাজনৈতিক দল সেটা সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। খুবই দুঃখজনক। একেবারে শেষ যে প্রশ্নটি করতে চাই, সেখানে এই মুহূর্তে সোশ্যাল প্ল্যাটফর্মগুলি আসলে এই ডিপফেকগুলি সরানোর ক্ষেত্রে কোনো ভূমিকা কি আদতেই রাখবে? মানে উন্নত বিশ্ব এটা নিয়ে কোনো কাজ করছে কিনা, বা আমাদের জন্য আসলে তাদের কাজ করার ফলে আমরা তাদের সুফল ভোগ করব কিনা? অবশ্যই সেক্ষেত্রে আমাদের পলিসি লেভেলে কাজ করতে হবে এবং যারা এটা মনিটর করবে, মনিটরিংয়ের দায়িত্বে থাকবে, সার্ভেলেন্সের দায়িত্বে থাকবে যে এই ধরনের কোনো ধরনের ক্যাওটিক সিচুয়েশন তৈরি হচ্ছে কিনা, ডিপফেক তৈরি হচ্ছে কিনা, কী পরিমাণে তৈরি হচ্ছে,
বা না, প্ল্যাটফর্মগুলো, সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আসলে অবশ্যই ভূমিকা রাখতে পারে এবং সে ধরনের কোনো সেটাই পদক্ষেপের কথা কি আপনি জানেন বা শুনেছেন? স্বপ্রণোদিত হয়ে পদক্ষেপ, যেমন প্রত্যেকটা প্ল্যাটফর্মের কিছু নীতিমালা থাকে যে এই হলে আমি তুমি কন্টেন্ট আমি রাখবো অথবা সেগুলোকে আমরা ডিলিট করে দেবো। দেখা যায় যে কিছু ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে যেমন আমরা লেখার সময় আমরা ফিল্টারাইজ করে দিই, হ্যাঁ, অ্যাস্টেরিক সাইন দিয়ে দিই কোনো ধরনের সেন্সিটিভ ওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে। আদার দেন দেখা যায় যে ওটার মেটা বা অন্যান্য সোশ্যাল নিচ্ছে না এটা। নিচ্ছে না এটা, বা এটা ডিলিট করে দিচ্ছে, কারণ এটা ওদের নীতিমালার মধ্যে আছে। তো এই ধরনের এটা অটোমেটেড হয়, কিন্তু সব কিছু তো আর অটোমেটিকলি ওদের রিফাইন করা সম্ভব না নিশ্চয়ই। সেক্ষেত্রে পলিসি লেভেলের কথা বারবার বলছি, পলিসি লেভেল থেকে আপনাকে ইনফর্ম করতে হবে, হেই দিস ইজ প্রবলেমেটিক, ইউ হ্যাভ টু মেক ইট ডাউন। হ্যাঁ, এই জিনিসটা তো আমাদের তার মানে আমাদের দেশে এখন যেভাবে এই সোশ্যাল মিডিয়াকে ধরে যেভাবে সহিংসতা ছড়াচ্ছে বা ছড়ানো হয় বিভিন্ন সময়, আমরা দেখলাম এই কিছুদিন আগেও যেটা দেখলাম আমরা, সেটার ক্ষেত্রে আসলে সরকারের ভূমিকাটা অত্যন্ত জরুরি। মানে সরকার নীরব থাকে বলেই আসলে সেখানে সোশ্যাল, মানে শুধুমাত্র আমরা সোশ্যাল প্ল্যাটফর্মের উপর দোষ ঢেলে দিতে পারি না। আমি তো মনে করি যে সরকার ফার্স্ট স্টেক হোল্ডার এই ক্ষেত্রে। এই ধরনের কন্টেন্ট রিমুভাল এবং কমপ্লেইন দাঁড় করানোর ক্ষেত্রে আমরা কার কাছে যাব? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেই তো যাব, তার মাধ্যমেই তো আমি পরিত্রাণের চেষ্টা করব। তো বিগার অ্যাসপেক্ট হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে কি তার পলিসি, তার উইংস, তার লোকবল এই ক্ষেত্রে আছে ডেজিগনেটেড, তাদেরকে দিয়ে তারা মনিটর করাবে এবং প্রবলেম পেলে সেগুলোকে রিমুভ করার জন্য কী কী ব্যবস্থা নেওয়া যায়, কোন প্ল্যাটফর্ম হয়েছে সেই প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ওটাকে কত দ্রুত সমস্যার সমাধান করা যায়, এটা সম্পূর্ণ সরকারের পলিসি লেভেলের দায়িত্ব। সরকারের পলিসি এবং ইমপ্লিমেন্টেশন নিয়ে যারা কাজ করেন তাদের দায়িত্ব। পৃথিবীর কোথাও কি এই ধরনের ভূমিকা রাখতে দেখেছেন কোনো দেশে? স্পেসিফিকলি আমি বলতে পারবো না, বাট যে যেই আইনগুলো আছে প্রত্যেকটা দেশে, আমি ইউরোপে থাকি, ইউরোপের বিভিন্ন কান্ট্রির যে আইনগুলো আছে সেই আইনগুলো কিন্তু যথেষ্ট, কারণ আইন ওখানে মানা হয় প্লাস আইন ইমপ্লিমেন্ট করা হয়। তো আমাদের এখানে আইন মানা কতটুকু হয়, কতটুকু ইমপ্লিমেন্ট করা হয়, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আপনারা সবাই একেবারে। জানেন, তারপর সাধারণ মানুষ জানেন। তারপর আমরা ভালো সময়ের জন্য অপেক্ষা করি, হয়তো কোনো অবশ্যই। সেই দিন আসবে। অনেক ধন্যবাদ মাফি আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং চমৎকার for আলোচনার জন্য। having me here. থ্যাংক ইউ। সামনে নির্বাচন, কিন্তু সেই নির্বাচনে আসলে আমি কোন পক্ষে থাকবো, সত্যের পক্ষে থাকবো নাকি ন্যায়ের পক্ষে থাকবো, সেটা নিজের বিচার বুদ্ধি ব্যবহার করেই থাকার চেষ্টা করব। প্রযুক্তি দেখব, নিব, কিন্তু প্রযুক্তি ব্যবহার করবো না সব ক্ষেত্রে নিশ্চয়ই। সেটি মাথায় রেখেই নিশ্চয়ই সামনের দিনটি আমাদের ভালো রাখার চেষ্টা থাকবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।